তৃতীয় লেকচার শুরু করা যাক। কোর্সটার নাম হচ্ছে ফেজ ডায়াগ্রামস ইন সিঙ্গেল কম্পোনেন্ট অ্যান্ড বাইনারি সিস্টেমস। আমরা সেকেন্ড লেকচারে দেখেছি কিছু কিছু টার্মস আমরা ডিফাইন করার চেষ্টা করেছি, যেমন ডিফারেন্ট প্রসেসেস। আমরা দেখেছি আইসোবারিক প্রসেস কাকে বলে, কনস্ট্যান্ট প্রেশারে যে প্রসেসটা হয়, কনস্ট্যান্ট টেম্পারেচার যে প্রসেসটা হয় তাকে বলে আইসোথার্মাল প্রসেস। আমরা এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি ডিফাইন করার চেষ্টা করেছি এবং আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা সেই স্টেটমেন্টটাও দেখেছি। এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, যে এনার্জি কনজারভেশনটাকে মেনটেন করে। সেখানে একটা সিস্টেমের মধ্যে এনার্জি ক্যান ট্রান্সফর্ম ফ্রম ওয়ান টু আনাদার উইথ অ্যান ইকুইভ্যালেন্স ফ্যাক্টর, কিন্তু টোটাল এনার্জিটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তা আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা ওই লেকচার 2 এর পার্টটাই আমরা কন্টিনিউ করব। আমরা লেকচার 2 এ দুটো দেখেছিলাম, একটা হচ্ছে ডেফিনিশন অফ ইম্পর্টেন্ট টার্মস আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। আমরা ওই দুটোই কন্টিনিউ করব এই ক্লাসটাতে। তো আমাদের লেকচার 3টা শুরু করা যাক। সেখানে হবে ডেফিনিশন অফ ইম্পর্টেন্ট টার্মস আর আন্ডারস্ট্যান্ডিং থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো আমরা ফার্স্ট ল এর যে স্টেটমেন্টটা দেখেছিলাম, আমরা শুরু করি ফার্স্ট ল স্টেটমেন্ট। সেখানে আমি দেখেছিলাম ডেল ইউ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লু। ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, কিউ হচ্ছে হিট, ডাব্লু হচ্ছে ওয়ার্ক। আর এখানে আমরা দুটো সাইন ডিফারেন্ট করেছি। এখানেও আরেকটা ডেফিনেশন এসে যাচ্ছে, স্টেট ভেরিয়েবল, পাথ ভেরিয়েবল। আমরা ইউ হুইচ ইজ ইন্টারনাল এনার্জি আমরা ওটাকে স্টেট ভেরিয়েবল ধরি এবং ওটা পারফেক্ট ডিফারেন্সিয়াল, কিন্তু কিউ এবং ডব্লু ওটা কিন্তু পাথ ভেরিয়েবল হয় এবং পাথ ভেরিয়েবল হওয়ার জন্য ওরা পারফেক্ট ডিফারেন্সিয়াল হতে পারে না। কিন্তু কিছু কিছু কন্ডিশনস আছে, সেই কন্ডিশনগুলো মেনটেন করলে তখন কিন্তু কিউটা স্টেট ভেরিয়েবলও হতে পারে, কিন্তু সেই দিকে আমি যাচ্ছি না, আমরা আমাদের প্রাইমারি কনসার্ন হচ্ছে, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামে পৌঁছানো আর কি। আমরা যদি ইকুইলিব্রিয়ামে না পৌঁছতে পারি তাহলে কিন্তু ফেজ ডায়াগ্রাম ড্র করা মুশকিল হবে। তা আমরা এই ইকুয়েশনটা যদি দেখি, সেখানে শুদ্ধ বোঝাচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এই ডব্লুটা ইট ক্যান বি ডিফারেন্ট ওয়ার্ক, মানে এটা কেমিক্যাল ওয়ার্ক হতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে ওয়ার্ক হতে পারে, কিন্তু আমরা আমাদের কনসিডারেশনের জন্য আমরা কিন্তু মেকানিক্যাল ওয়ার্কটাকে ধরব। কিছু কিছু স্পেশাল কেসে হয়তো আমরা অন্য ওয়ার্কটাকেও ধরতে পারি, কিন্তু মোস্টলি আমরা মেকানিক্যাল ওয়ার্ক ধরব। এবং মেকানিক্যাল ওয়ার্ক ধরলেই আমাদের পিভি টার্মটা আসে এবং আমরা ডব্লুটাকে আমরা ফাংশন অফ পি অ্যান্ড ভি দিয়ে ইন্ডিকেট করব এবং ডব্লু ডেল ডব্লু আমরা এটাকে পি ডিভি হিসেবে লিখতে পারি। ওকে, এখানে প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট এবং ভলিউম চেঞ্জ হচ্ছে, তার মানে একটা পিস্টন মুভ করছে একটা সিলিন্ডারের গা দিয়ে এগেনস্ট এ কনস্ট্যান্ট প্রেশার। যদি মুভ করে তখন পজিশন চেঞ্জ হয়ে গেল ফ্রম V1 টু V2, এইখানে পজিশনটা এসে গেল পিস্টনের, তখন কিন্তু যে ওয়ার্কটা হবে, এইখানে একটা ভলিউম চেঞ্জ হলো, এইখানে এটা V2 এটা V1, তার মানে V2 মাইনাস V1 হচ্ছে ডেল ভি, কনস্ট্যান্ট প্রেশার যদি ধরা হয় তাহলে ওয়ার্ক হবে হচ্ছে পি ডেল ভি। ওকে, এইটাই আমরা বোঝাবো আর কি, আমাদের ওয়ার্ক বলতে মেকানিক্যাল ওয়ার্ক বোঝাবো। আমরা কনসিডার করব শুধু মেকানিক্যাল ওয়ার্ক। আর অন্য ওয়ার্কগুলোকে কিন্তু আমরা ইগনোর করব, নেগলেক্ট করব। এই যখনই পিভি টার্মটা আসে তখনও কিন্তু আর একটা এনার্জি টার্ম এসে যায়। আমরা ইন্টারনাল এনার্জি দেখেছি যে প্রত্যেক সিস্টেমের একটা ইনহেরেন্ট এনার্জি থাকে, সেটাকে বলে ইন্টারনাল এনার্জি। এবং সেই ইন্টারনাল এনার্জি আমরা কিভাবে পারসিভ করছি, কিভাবে বোঝার চেষ্টা করছি, যদি একটা আইসোলেটেড সিস্টেম ধরা হয়
কারণ সেই আইসোলেটেড সিস্টেম মানে সে কিন্তু সিস্টেমের বাইরের সঙ্গে মানে সারাউন্ডিংয়ের সঙ্গে কোনো হিট এক্সচেঞ্জ করবে না, এবং যেহেতু এটা আইসোলেটেড মাস এক্সচেঞ্জও হবে না। যদি মাস এবং হিট দুটোই এক্সচেঞ্জ না হয় তখন কিন্তু সিস্টেম কি করে কাজ করবে? সিস্টেম কাজ করতে পারে, তখনও ভলিউম এক্সপ্যানশন হতে পারে সিস্টেমের। এই পিস্টনটা উপরের দিকে মুভ করতে পারে। পিস্টনটা যদি এই সিলিন্ডারকে যদি আমি আইসোলেটেড ধরি, পিস্টনটা যদি ওপরে মুভ করে, প্রেশার ডাউন করে যদি আমি উপরে মুভ করি, কিংবা ভেতরে প্রেশার ডাউন করে উপরে উঠলে গেল, কিংবা তাহলে তখন কি হবে? সিস্টেমের টেম্পারেচারটা ডাউন হবে। এবং তখন কিন্তু কাজটা করছে কি করে? আমি তো বাইরে থেকে কোনো হিটও দিচ্ছি না, মাসও দিচ্ছি না, তাহলে কাজ করছে কি করে? সে কাজ করার শর্ত হচ্ছে তখন সে সিস্টেমের ভেতর থেকে কিছু একটা এনার্জি নিচ্ছে, ওকে, টু ডু দ্য ওয়ার্ক। এবং আমরা ফার্স্ট লয়ে দেখেছি যে কোনো একটা ওয়ার্ক করতে গেলে হিট এক্সচেঞ্জ, কোনো একটা এনার্জিকে সে ট্রান্সফার করতে হবে। কারণ কনজারভেশন অফ এনার্জিতে কী বলছে ফার্স্ট লয়? যে কোনো একটা এনার্জি অন্য একটা এনার্জিতে কনভার্ট হতে পারে, ইকুইভ্যালেন্স অ্যামাউন্ট, কিন্তু সেখানে কোনো জেনারেশন হবে না কিংবা ডিস্ট্রাকশন হবে না। তাহলে আইসোলেটেড সিস্টেম কাজটা করলো কোত্থেকে? কোনো একটা জায়গা থেকে সে এনার্জি নিল, সেই এনার্জিটা কিন্তু সে সিস্টেম থেকে নিল, সিস্টেমের মধ্যে যে এনার্জিটা স্টোর আছে সেটা নিল, এবং সেটা হচ্ছে কাইনেটিক এবং পোটেনশিয়াল এনার্জি দুটো মিলিয়ে তৈরি হচ্ছে। তাই জন্য সেই এনার্জি কনসেপ্টটা তখনই পারসিভ করা যায় যদি আমি আইসোলেটেড সিস্টেমের কাজটা দেখি। সে বাইরে থেকে কোনো এনার্জি নিচ্ছে না, তবুও এনার্জি কাজ করতে পারছে। তার কারণ হচ্ছে সে ইন্টারনাল এনার্জি কনজিউম করে সেই কাজটা করছে। ঠিক আছে, আমরা ইন্টারনাল এনার্জি দেখেছি, সেটা হচ্ছে ইউ। আর একটা এনার্জি আছে, সেটা হচ্ছে এইচ, এনথালপি। এই এনথালপিটা বলা হয় যে এনথালপিটার মধ্যে একটা পি আর ভি টার্ম আছে। সেখানে আমরা ডিফাইন করতে গেলে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটাও একটা এনার্জি টার্ম। সেখানে ইন্টারনাল এনার্জির সঙ্গে পিভি টার্মটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে যদি এটা কনস্ট্যান্ট প্রেশারে হয় তখন এটাকে আমি লিখতে পারি ডেল ইউ, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিভি। কনস্ট্যান্ট প্রেশারে কাজটা তৈরি হচ্ছে। ওকে, এবারে যদি আমি ওইটা ডিফাইন না করি যে কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে কি হচ্ছে না, তাহলে ডিফারেন্সিয়াল ফর্মটা এরকম দাঁড়াবে, এরকম একটা ফর্ম দাঁড়াবে। ঠিক আছে, এইগুলো থার্মোডাইনামিক্সে তোমরা নিশ্চয়ই শিখেছো, তা আমরা বেশি এই দিকে ঢুকবো না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যেমন করে হোক আমাদের ইকুইলিব্রিয়াম কনসেপ্টে পৌঁছাতে হবে, এবং তার জন্য যে ইকুয়েশনগুলো দরকার হবে সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এই এনার্জি এনথালপি টার্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেন গুরুত্বপূর্ণ হয়ে যায়? কারণ হচ্ছে এনথালপি কিন্তু কনডেন্স সিস্টেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটা পার্টিকুলার মেজারেবল কোয়ান্টিটি ইভলভ করে। সেই মেজারেবল কোয়ান্টিটিটা হচ্ছে নাম হচ্ছে হিট ক্যাপাসিটি। ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউমেও কিন্তু হিট ক্যাপাসিটি হতে পারে, কিন্তু আমরা যেহেতু কনডেন্স সিস্টেমে আমাদের ডিসকাশনটাকে রাখবো, তাই জন্য হিট ক্যাপাসিটি অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশারটা খুব ইম্পর্ট্যান্ট। সেই হিট ক্যাপাসিটি অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার, সেটাকে আমরা দেখতে পারি, আমরা ডিফাইন করব ডেল এইচ ডেল টি অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার। এটা হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সেরকম সিভি ডেল ইউ ডেল টি কনস্ট্যান্ট ভলিউম, এটাও করা যেতে পারে, বাট আমরা এইটাকেই কনসিডার করবো, এবং এটা হচ্ছে মেজারেবল কোয়ান্টিটি। তাই জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এটাকে মেজার করতে পারি, এবং এইটার ইম্পর্টেন্সটা পরে বোঝা যাবে। ঠিক আছে, হিট ক্যাপাসিটি হলো। এবারে আমাদের ফার্স্ট লটা হয়ে গেছে, কিন্তু ফার্স্ট লয়ে কী কী লিমিটেশন? ফার্স্ট ল কিন্তু আমাদের শুধু বোঝাচ্ছে যে হিট আসছে, হিট ভেতরে ঢুকছে সিস্টেমের মধ্যে, সিস্টেম ওয়ার্ক করছে, আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জও বোঝাচ্ছে, কিন্তু আমরা কখনোই ধরতে পারছি না কোন দিকে সিস্টেমটাকে মুভ করানো হচ্ছে। আমাদের যদি বাইরে থেকে দেখা হয় সিস্টেম, ওয়েদার ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশন ডাজন্ট ম্যাটার, দিস ল উইল হোল্ড। কিন্তু সেকেন্ড ল কিন্তু একটা অদ্ভুত প্র্যাকটিক্যাল জিনিসকে বোঝায় আমাদের, সেটা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে আমার কাজ, আমার সিস্টেম। ঠিক আছে, এবং সেটাই হচ্ছে সেকেন্ড লয়ের প্রধান উদ্দেশ্য। এবং আমরা তাহলে সেকেন্ড লটা বোঝার চেষ্টা করব, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমাদের সেকেন্ড লয়ে যদি আমরা ডেফিনিশন দেখি, আমরা ভেতরে ঢুকবো না, ডেফিনিশন যদি দেখি, খুব সরল ভাষায় যদি সেকেন্ড ল কেউ ডিফাইন করতে বলে, তখন আমরা কি বলবো? যে প্রত্যেকটা ন্যাচারাল প্রসেস স্পন্টেনিয়াস। ঠিক আছে, কিংবা কোনো সিস্টেম যখন একটা ন্যাচারাল প্রসেস হয় তখন কিন্তু সবসময় সে ইকুইলিব্রিয়ামের দিকে মুভ করার চেষ্টা করে। এইখানে একটা ইকুইলিব্রিয়ামের শব্দ এলো, কিন্তু প্রথমবার আমি দেখলাম একটা ইকুইলিব্রিয়াম এলো
শব্দটা, ঠিক আছে। সেকেন্ড ল তাহলে আর একটা যদি হিট এফেক্ট দিয়ে ধরা হয় তাহলে বলা হবে, এটা ডিফাইন করা যেতে পারে, স্পন্টেনিয়াস ফ্লো অফ হিট অলওয়েজ, এই অলওয়েজটা খুব ইম্পর্টেন্ট, অলওয়েজ ইজ ফ্রম হায়ার টু লোয়ার টেম্পারেচার। এটা একটা ডিফাইন হতে পারে, কিংবা অন্যভাবে এটা হচ্ছে, আমি যদি ভালো করে খেয়াল করি চারিদিকের প্রসেসগুলো, আমি কখনোই উইদাউট ইউজিং ইঞ্জিন আমি কখনোই লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে আমি হিট ফ্লো করাতে পারি না, ঠিক আছে। কিন্তু যদি আমি দেখি যে হাই টেম্পারেচার আর লো টেম্পারেচার দুটো ব্লক পাশাপাশি রাখা হলো, দুটোই দেখা যাবে একটা সার্টেন সময় একটা পার্টিকুলার টেম্পারেচারে মুভ করছে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে মুভ করছে। সেই কনস্ট্যান্ট টেম্পারেচারে মুভ করার জন্য আসল কারণটা হচ্ছে হাই টেম্পারেচার থেকে হিট লো টেম্পারেচারে মুভ করে যাচ্ছে, তাই জন্য দুটো টেম্পারেচার সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দুটো টেম্পারেচার সমান হয়ে গেল, ঠিক আছে, তার মানে প্রথমে ছিল হাই আর লো টেম্পারেচার, দুটো ব্লক, আমি একটা কন্ডাক্টরকে দিয়ে কানেক্ট করেছি, তখন হিট মুভ করছে এইভাবে, এবং দুটো টেম্পারেচারই ফাইনালি সেম টেম্পারেচারে মুভ করে যাচ্ছে, ঠিক আছে। এটা T1 ধরা যাক, এটা T2 ধরা যাক, কিংবা TH আর T কোল্ড ধরা যাক, T কোল্ড, C হচ্ছে কোল্ড, এবং ফাইনালি দুটো টেম্পারেচার কিন্তু T এবং T এই দুটো ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি বোঝাচ্ছে, এই যে প্রসেসটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার হিট ফ্লোটা, এটা কিন্তু স্পন্টেনিয়াসলি হচ্ছে, আমাকে কোনো রকমভাবে কোনো ইঞ্জিনের সাহায্য লাগছে না, ঠিক আছে। এবং সেটা কি করছে, ফাইনালি আমি হিট ফ্লো হচ্ছে, কিন্তু একটা সময় দেখা যাবে হিট ফ্লো আর হবে না, হিট ফ্লো ডিরেকশনটা আর বোঝা যাবে না, তখন এই যে ফ্রম স্টেট 1 টু স্টেট 2-তে পৌঁছলো, এইটাকে বলে হচ্ছে, এবং স্টেট 2টা কি, দুটো টেম্পারেচার ইকুয়াল হয়ে গেল, এবং সেই তার মানে আমার যখনই স্পন্টেনিয়াস প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটা কিন্তু চেষ্টা করছে আমি এক স্টেট অফ রেস্টে পৌঁছবো, এটা হচ্ছে স্টেট অফ রেস্ট, আর এটা হচ্ছে স্টেট অফ আনরেস্ট। ওকে, তার মানে স্টেট অফ আনরেস্ট থেকে স্টেট অফ রেস্টে পৌঁছে গেল, ঠিক আছে। এবং যখন এই দুটো টেম্পারেচার ইকুয়াল হয়ে গেল, তখন আমি বলছি এটা থার্মাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে ফেললো, ঠিক আছে, ফাইন। তার মানে সেকেন্ড ল কি বলছে, আমার যে কোনো একটা প্রসেস হবে, সেই প্রসেসটা কিন্তু সবসময় চাইবে একটা স্টেট অফ রেস্টে পৌঁছানোর জন্য। তাহলে আর একটু ইকুইলিব্রিয়াম দিকে যদি ডিফাইন করি, ন্যাচারাল প্রসেসেস, এনি ন্যাচারাল প্রসেস, এটা একটা ন্যাচারাল প্রসেস হাই থেকে লো। যেমন আমি যদি ঝর্ণা দেখি, কখনোই দেখবো না যে নিচ থেকে জল আপনি ওপরে উঠে যাচ্ছে, সবসময় ঝর্ণার জল ওপর থেকেই নিচে পৌঁছাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস। এবং ন্যাচারাল প্রসেসগুলো অটোমেটিক্যালি কী হচ্ছে, আমি যখন জলটা দেখছি, জলটা উপর থেকে পড়ছে, আমার কিন্তু তার জন্য কোনো এফোর্ট লাগছে না, স্পন্টেনিয়াসলি মুভ করে যাচ্ছে। সেই এফোর্টটা লাগে, সে পরে আসবে, অ্যাক্টিভেশন এনার্জি পার্টটা পরে আসবে, যেটা কাইনেটিক্সের শর্ত, সেখানে আমি এখনও ঢুকছি না। কিন্তু জল যখন আমি ওপর থেকে যদি কোনো বেরিয়ার না থাকে, একটা পাহাড়ের ওপরে কোনো বেরিয়ার না থাকলে জলটা কিন্তু অটোমেটিক্যালি ওপর থেকে নিচে পড়ে যাবে, সেইটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। তার মানে ন্যাচারাল প্রসেস মানে স্পন্টেনিয়াস হতে হবে, স্পন্টেনিয়াস, এবং সেই ন্যাচারাল প্রসেস অলওয়েজ উড লাইক টু মুভ টু স্টেট অফ রেস্ট, সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম ধরছি, তার মানে এটাও কিন্তু আমি সেকেন্ড ল থেকে ডিফাইন করতে পারি। কিন্তু অদ্ভুত জিনিস, এখনও পর্যন্ত আমরা কোনো একটা শব্দ আছে সেটা মানে খুব পছন্দ করি, সেটা হচ্ছে এন্ট্রপি, সেই এন্ট্রপিটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। কিন্তু সেকেন্ড ল বোঝাতে সবাই বলে যে এন্ট্রপি র্যান্ডমাইজেশন, সেটা কিন্তু অনেক পরের ব্যাপার। প্রথমে বুঝতে গেলে কিন্তু এটাই বুঝতে হবে, আমাদের ফিজিক্যালি ব্যাপারটা বুঝতে হবে যে কি বলতে চাইছে সেকেন্ড ল। এবং ফার্স্ট লয়ে যেটা বলতে পারছিল না যে কোন দিকে যাবে, কিন্তু সেকেন্ড লয়ে দেখা যাচ্ছে সত্যি তো এটা বলতে পারছে কোন দিকে যাবে সিস্টেম সবসময় চাইছে যে
আনরেস্ট থেকে রেস্টের দিকে যাওয়া, ঠিক আছে? এইটাই হচ্ছে সেকেন্ড লয়ের প্রধান উদ্দেশ্য, সেকেন্ড ল যেটা বোঝাতে চাইছে। এবং সেকেন্ড ল ডেফিনেটলি একটা ওই এন্ট্রপি টার্মটাকে ডিফাইন করতে হেল্প করে, সেখানে এন্ট্রপিটা আনা হয় এবং এন্ট্রপি আনলে সেটা অনেক বেশি পরে দেখা যাবে এন্ট্রপি দিয়ে আমি কিন্তু সিস্টেমটাকে অনেক ভালো করে বুঝতে পারছি, ঠিক আছে? এবং তাই জন্য এন্ট্রপিটাকে আনা হয় এই সেকেন্ড লয়ের মধ্যে, ঠিক আছে? আপাতত ডিফিনিশনটা এটাই। ওকে, আমি দেখতে পাচ্ছি যে স্টেট অফ ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কি? T1 ইকুয়াল টু T2, থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে গেল। এটা কি আমরা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম দিয়েও ধরতে পারি। সেই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি? সেই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে প্রেশার 1 ইকুয়াল টু প্রেশার 2, ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। ধরা যাক একটা কন্টেনার আছে, আর একটা কন্টেনারের মধ্যে আছে গ্যাস আছে কিছু, এখানে কিছু গ্যাস আছে, এখানে কিছু গ্যাস আছে, সেম গ্যাস। এখানে একটা ব্যারিয়ার আছে, ঠিক আছে? এইটা হাই প্রেশারে আছে, এটা লো প্রেশারে আছে, এই দুটো কিন্তু আনইকুয়াল, ঠিক আছে? এবারে যদি আমি এই ব্যারিয়ারটাকে খুলে ফেলি, আমি কি দেখব? সবসময় লো প্রেশার থেকে হাই প্রেশারে গ্যাস মুভ করে যাচ্ছে, ঠিক আছে? কতক্ষণ মুভ করবে? যতক্ষণ পর্যন্ত P1 ইকুয়াল টু P2, এই কনসেপ্টটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু গ্যাস মুভ করে যাবে উপর, মানে স্পন্টিনিয়াসলি আমি দেখবো যে ডিরেকশন অফ গ্যাস ফ্লো উড বি অলওয়েজ P1 টু P2। যেমন একটা বেলুন ডিফ্লেট করে কেন? যখন বেলুন ফুলে যাচ্ছে কেন? বেলুন ফুলে যাচ্ছে কারণ আমি সেখানে গ্যাস পড়ছি এবং প্রেশারটাকে বাড়াচ্ছি অ্যাটমসফিয়ারের থেকে। কিন্তু একটা সময় যদি একটা পিন ফুটিয়ে দিই, সেই বেলুনটা কিন্তু ফট করে ফেটে যাবে। তার কারণ হচ্ছে সেই পিন ফোটালের সঙ্গে সঙ্গে যেহেতু হাই প্রেশারে রয়েছে, সে সঙ্গে সঙ্গে বাইরের প্রেশারের সঙ্গে ইকুইলিব্রেট করার চেষ্টা করবে, ঠিক আছে? এটাকে বলে ওই যে প্রেশার ইকুইলিব্রিয়াম, সেটাকে মেকানিক্যাল। তার মানে হচ্ছে আনব্যালেন্সড ফোর্স কোথাও কিছু থাকছে না, ঠিক আছে? প্রেশার হচ্ছে কি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এবং সেই আনব্যালেন্স ফোর্স কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে কোথাও কিছু থাকছে না, সেটাকে আমরা বলি প্রেশার ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আর একটা ইকুইলিব্রিয়াম আছে, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আপাতত এটাই ধরা যাক, দেখা যায় আমরা যেন দেখতে পারি যে কোনো একটা ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে আমি যদি কোনো গ্যাস দিয়ে দিই, কোনো একটা ফ্র্যাগ্রেন্স যদি একটা জায়গায় আমি খুলে দিই, ফ্র্যাগ্রেন্সের বোতল যদি আমি খুলে দিই, সেটা কী হবে? আমি দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু অন্যদিকে আমি সেই গন্ধটা বুঝতে পারবো। মানে তখন ওই ফ্র্যাগ্রেন্সের মলিকিউলগুলো আস্তে আস্তে ডিফিউজ করে অন্যদিকে চলে গেল, ঠিক আছে? সেই ডিফিউশন সেরকম অন্যভাবে দেখতে পারি। যদি আমি ধরি কপার একটা ব্লক নিলাম আর একটা নিকেল ব্লক নিলাম, দুটো মেটালের ব্লক নিলাম, এই দুটো মেটালকে মাঝখানে খুব চেপে ধরে রাখলাম এবং টেম্পারেচারটা বাড়াতে থাকলাম, ঠিক আছে? তখন দেখব যে কপার এই অংশটাতে, এই যে ইন্টারফেসের পার্টটাতে আমি দেখব আস্তে আস্তে নিকেল কিন্তু কপারের দিকে ঢুকে যাচ্ছে, কপার কিন্তু নিকেলের দিকে ঢুকে যাচ্ছে। এইটা হচ্ছে কারণ হচ্ছে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আসছে, ঠিক আছে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে আমি যদি নিকেল সাইড থেকে কপার সাইডে যাই, আমি যদি কনসেন্ট্রেশন প্রোফাইল প্লট করি, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কপার, এটা পার্সেন্টেজ অফ নিকেল, আমি এটা 100% ধরলাম, আর এইটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? সো এখানে 100%, এখানে 0%, এখানে 100% নিকেল, ঠিক আছে? তখন দেখা যাবে কপারটাকে যদি আমি ব্ল্যাক কালার দিয়ে ইন্ডিকেট করি, কপার আস্তে আস্তে ডান দিকে মুভ করবে, আবার নিকেলও আস্তে আস্তে বাঁ দিকে মুভ করবে, ঠিক আছে? এটা নিকেল মুভমেন্ট, ফাইন। এবং তখন এই মুভমেন্টটা কেন হয়? যেহেতু কনসেন্ট্রেশন অফ কপার একদিকে হচ্ছে ইনিশিয়ালি 100% থেকে শুরু হয়েছে, অন্যদিকে নিকেলের কনসেন্ট্রেশন 100% থেকে শুরু হয়েছে, এবং এখানে আমি এভাবে ধরতে পারি নিকেল পার্সেন্টেজ এখানে আস্তে আস্তে বাড়ছে। নাও ইনিশিয়ালি দিস ওয়াজ 100% অ্যান্ড নিকেল মুভমেন্ট কপার থেকে, নিকেল সাইড থেকে কপারের দিকে যাচ্ছে, আবার কপার মুভমেন্ট নিকেল কপার সাইড থেকে নিকেলের দিকে যাচ্ছে, এবং একটা সময় আসবে এই দুটো কনসেন্ট্রেশন কিন্তু এক হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে? এবং তখন আমি বলবো C1 মানে সি কপার, কনসেন্ট্রেশন অফ কপার উড বি কনসেন্ট্রেশন অফ নিকেল। এটা তো সহজ করে বোঝানো গেল যে এটা হচ্ছে, এইটাই হচ্ছে কম্পোজিশন, সেম হয়ে গেল।
ঠিক আছে, দ্য সেম কম্পোজিশন। কিন্তু এটা যদিও আপাতত জানা যাক এটা কনসেন্ট্রেশন সেম হয়ে যাচ্ছে, তাই জন্য কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে, কিন্তু পরে কিন্তু আমরা ভালো করে জানবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন দিয়ে বুঝলে কিন্তু হবে না, আমাদের বুঝতে হবে অ্যাক্টিভিটি দিয়ে। ঠিক আছে, কম্পোজিশন বলতে তখন কনসেন্ট্রেশন নয়, অ্যাক্টিভিটি জানতে হবে। এবং আর একটা টার্ম জানতে হবে, সেটাকে বলে অ্যাক্টিভিটি। এখানে কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন ধরা যেতে পারে অথবা পার্সেন্টেজ অফ কনসেন্ট্রেশন ধরা যেতে পারে, কিন্তু যখন অ্যাক্টিভিটিতে এসে যাব তখন আর একটা টার্ম কিন্তু সঙ্গে সঙ্গে আনতে হবে, সেটা হচ্ছে বলে কেমিক্যাল পোটেনশিয়াল। এবং পরে দেখব যে অ্যাক্টিভিটি এবং কেমিক্যাল পোটেনশিয়াল যখন A1 ইকুয়াল টু A2 অথবা কেমিক্যাল পোটেনশিয়াল অফ ওয়ান কম্পোনেন্ট in a phase equal to chemical composition of the same component, I is the component, phase 1 and phase 2, alpha beta are two phases, they are under connection, okay, তখন এই কনসেপ্টটা যদি মেনটেন করে, এখানেও আমি ধরি I alpha beta, তখন কিন্তু আমরা বলবো এটা কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছে। তখন আমরা এটাকে বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে। এই কন্ডিশনটা কিন্তু অনেক পরে আসবে, আমরা এখন এটাকে ধরবো না। কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমরা দেখছি যে তিন ধরনের ইকুইলিব্রিয়াম হচ্ছে। থার্মাল ইকুইলিব্রিয়াম যখন টেম্পারেচার ইকুয়াল হয়ে যাচ্ছে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম যখন হচ্ছে তখন প্রেশার ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা আপাতত কম্পোজিশন ইকুইলিব্রিয়াম ধরছি, কিন্তু পরে দেখা যাবে এটা কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে আরও ভালো করে বোঝানো যায়। ঠিক আছে, আমরা সেখানে পরে আসব। ঠিক আছে, আমরা আপাতত ইকুইলিব্রিয়াম বুঝলাম। এবং যদি ইকুইলিব্রিয়াম ধরি আমরা আপাতত ইকুইলিব্রিয়ামই আমরা আপাতত আমাদের ডিসকাশনটা থাকা যাক, যদি ইকুইলিব্রিয়ামটাই ধরি সেখানে কিন্তু আর একটা কনসেপচুয়াল ইকুইলিব্রিয়াম হয়। যেমন হচ্ছে আমি যদি ধরি আমি ইকুইলিব্রিয়ামটাই রয়েছি এখন, তারপরে আমি এন্ট্রপির ব্যাপারে ঢুকবো। আবার তিন ধরনের ইকুইলিব্রিয়াম হতে পারে, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে মেটাস্টেবল, আর একটা হচ্ছে আনস্টেবল। এই তিন ধরনের ইকুইলিব্রিয়াম হতে পারে। যেমন বোঝানো যাক, মানে খুব সহজ ভাষায় আমি একটা এনার্জি ডায়াগ্রাম একটা প্লট করা যাক। এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, কিংবা আমি ডিস্টেন্সও ধরতে পারি। অনেকে এটাকে রিয়াকশন কোঅর্ডিনেট বলে। ওকে, আমি যদি এরকম একটা প্লট দেখি, এরকম একটা প্লট দেখি, স্টেবল হচ্ছে এটাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম, এটাকে বলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর এটাকে বলে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। এবং মেটাস্টেবল দেখা যাচ্ছে এখানে যদি আমি একটা বল থাকি, একটা বল রাখা যাক, এখানেও একটা বল রাখা যাক, এখানেও একটা বল রাখা যাক, ঠিক আছে, ফাইন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলটা একটা রেস্টে রয়েছে, কিন্তু এটাও একটা রেস্টে আছে। তার মানে ইকুইলিব্রিয়াম আমরা কী বলছি, স্টেট অফ রেস্ট। এখানেও রেস্টে আছে, এটা তো রেস্টে আছে, কিন্তু আমরা এই তিনটে রেস্টকে বোঝার চেষ্টা করা যাক। ঠিক আছে, একটা রেস্ট হচ্ছে এইটা ধরা যাক, আমরা যতটুকু এনার্জি ব্রেদের মধ্যে কনসিডার করেছি ব্যাপারটা, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে এর নিচে আর কিন্তু এই এনার্জির নিচে কিন্তু আর জিনিসটা যেতে পারে না, ওই বলটা যেতে পারে না। তার মানে হচ্ছে এটাই হচ্ছে মিনিমাম এনার্জি, তার মানে দিস ইজ হচ্ছে ই মিনিমাম। ঠিক আছে, এটার নিচে আর যেতে পারে না, কিন্তু এইটা দেখা যাচ্ছে যে এইটা এই ই প্রাইমটা আর ই মিনিমাম, ই প্রাইমটা কিন্তু ই মিনিমামের ওপরে। তার মানে এই বলটা
যে বলটা রাখা আছে, রোল করছে বলটা, সেই বলটা কিন্তু আমি যদি সাফিসিয়েন্ট এনার্জি দিতে পারি তাহলে বলটা মুভ করবে। আমি বলটা থ্রো করলাম, বলটা থ্রো করার সময় এর ওপর দিয়ে উড়ে যদি এখানে নামতে পারে তাহলে এখানে গিয়ে এসে থামতে পারে, ঠিক আছে, তার নিচে আর যাবে না। যেমন আমি একটা ছাদের ওপর একটা বল রেখেছি, সেটা কিন্তু বলটা রয়েছে আর কি, ছাদের একটা বেরিয়ার রয়েছে, ছাদের একটা এরকম একটা ছাদ করা যাক, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ছাদ, আর ছাদের ওপর দেয়ার ইজ আ ফেন্সিং। ওকে, সো নাও আমি এরকম করে রাখতে পারি, বলটা এখানে আছে, বলটা এখানে রাখলাম, আর বলটা এখানে রাখলাম। আমি এই বলটাকে আমি থ্রো করি, যদি এর ওপর দিয়ে নিয়ে যাই তাহলে বলটা এখানে আসবে, এখানে কিছুবার ড্রপ করবে, তারপর ফাইনালি এর ওপরই রেস্ট করে যাবে, ঠিক আছে। আবার যদি এই বলটাকে এখানে তুলে দিই, আর এইটা রাউন্ডেড অবজেক্ট একটা ফালক্রামের ওপর রয়েছে, ওখানে যদি খুব সাবধানে আমি ওটাকে রাখি উইদাউট এনি মুভমেন্ট, যদি আমি ওটাকে রেখে দিই, আর যদি চারিদিকে কোনো হাওয়া না থাকে, কিছু না থাকে, বলটা কিন্তু ওইখানেই থেকে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আমি যে কোনো দিকে একটা মুভ দিই, যে কোনো দিকে একটা মুভ দিই, এদিকে কিংবা এদিকে, তাহলে কিন্তু বলটা যদি এদিকে মুভ দিই তাহলে বলটা এদিকে মুভ করে যাবে, আর এদিকে মুভ দিই বলটা এদিকে মুভ করে যাবে, ঠিক আছে। তার মানে এইখানে যদি বলের মুভমেন্ট একটা ডেলেক্স মুভ চেঞ্জ করাই তাহলে কিন্তু বলটা আর ওইখানে থাকবে না, দ্যাট উইল ফল ডাউন, ইট ক্যান ফল ডাউন, এটা নিচে পড়বে, এইদিকে নিচে পড়তে পারে কিংবা এদিকে নিচে পড়তে পারে। তাই জন্য আমি এইটাও রেস্ট, কিন্তু এই রেস্টটা কিন্তু স্টেবল নয়, কিংবা স্টেবল নয়, এটা অত্যন্ত আনস্টেবল। আমার অল্প সামান্য সিস্টেমে যদি একটা পারটারবেশন হয় সেখানে কিন্তু ওই সিস্টেমটা ওখানে থাকবে না, ওই সিস্টেমটা, ওই বলটাই যদি একটা সিস্টেম ধরা হয় তাহলে সিস্টেম মুভ করে যাবে অন্য একটা দিকে, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু বলটা যদি রাখা হয়, আমি যদি সাফিসিয়েন্ট এনার্জি না দিই, কিন্তু বলটা এখানে থেকে যাবে, ঠিক আছে। কিন্তু এই বলটার কিন্তু একটা টেন্ডেন্সি আছে এই দিকে যাওয়ার, এই নিচে নামার একটা টেন্ডেন্সি আছে, সেই নিচে নামার টেন্ডেন্সিটা কিন্তু প্রিভেন্ট করছে কে? এই ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা ওকে প্রিভেন্ট করছে, এই এনার্জি ব্যারিয়ারটা, ডেলি। এই ডেলিটাই নাথিং বাট অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, তার মানে এই পার্টটাকে আমরা তখন ই প্রাইম না বলে আমরা বলবো যে মেটাস্টেবল। ফাইন, তা মেটাস্টেবলও বেসিক্যালি কোয়াইট এ লট অফ স্টেবিলিটি ইজ দেয়ার, মানে অনেকটাই ভালো রেস্ট পজিশনে থাকতে পারে যদি না তাতে সাফিসিয়েন্ট এনার্জি দেওয়া হয়। কিন্তু যদি একবার এখানে নেমে আসে তার নিচেও যেতে পারে না, এটা হচ্ছে মিনিমাম এনার্জি একটা এসে গেল, সেটাকে তখন আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এরকম তিনটে জিনিস কিন্তু আমাদের মেটেরিয়ালস ওয়ার্ল্ডেও কিন্তু এটা দেখা যায়। যেমন আয়রন কার্বন সিস্টেম, আমরা আয়রন কার্বন সিস্টেম বলতে আয়রন Fe3C সিস্টেম বুঝি মোটামুটি, আমরা যা বইয়ে দেখতে পাই। কিন্তু Fe3C কিন্তু স্টেবল স্টেট নয়, Fe3C হচ্ছে মেটাস্টেবল স্টেট। কিন্তু Fe3C যদি একবার হয়ে যায়, মাইল্ড স্টিল Fe3C থাকে, সেটা কি চেঞ্জ হয়? কিন্তু Fe3C স্টেবল ফর্মটা হচ্ছে আয়রন প্লাস কার্বন, এই কার্বনটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। সে Fe3C যদি লো টেম্পারেচারে মাইল্ড স্টিলকে রেখে দিই, যেখানে ফেরাইট থাকে আর Fe3C থাকে, সেই Fe3C কিন্তু কখনোই সে কার্বনে মুভ করে না। সেই কার্বনে মুভ করার জন্য ফাইনালি এটা মুভ করবে, কিন্তু এটা বছরের পর বছর, সার্টেন মিলিয়ন ইয়ার্স এটা লাগতে পারে ওই Fe3Cটা কার্বনে মুভ করতে, ঠিক আছে। কিন্তু সেই কার্বনটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কোথায় পাওয়া যায়? কাস্ট আয়রন। সেই কাস্ট আয়রন অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন গ্রে কাস্ট আয়রন, স্পেরোডাইজড কাস্ট আয়রন, ম্যালিয়েবল কাস্ট আয়রন, এবং আর একটা ফর্ম আছে সেটা হচ্ছে হোয়াইট কাস্ট আয়রন। সেই হোয়াইট কাস্ট আয়রনে কিন্তু ফেরিক Fe3C থাকে। সেই Fe3Cটাকে ব্রেক করার জন্য আমরা কি করি? সিলিকন দিয়ে দিই যাতে ওই কার্বনটা মুভ করে যায় ইজিলি, সিমেন্টাইটটা মুভ করে যায় গ্রাফাইটে, এবং তখন আমরা গ্রাফাইট পাই। সেই গ্রাফাইটের ফর্ম অনুযায়ী বিভিন্ন কাস্ট আয়রনকে ইন্ডিকেট করা যায়। যেমন গ্রে কাস্ট আয়রনে গ্রাফাইটটা শার্প নিডল লাইক হয়, ঠিক আছে। হোয়াইট ম্যালেবেল কাস্ট আয়রনে একটা ইরেগুলার শেপড হয়, বাট স্টিল ইট উইল বি হ্যাভিং মানে কাইন্ড অফ স্পেরিক্যাল অ্যাপিয়ারেন্স থাকতে পারে, বাট ইরেগুলার। কিন্তু স্পেরয়েডাল কাস্ট আয়রন, যেটা SG বলে, সেটা কিন্তু গ্রাফাইটগুলো স্পেরিক্যাল ফর্ম হয়ে যায়, ঠিক আছে। ফাইন, এখন ওটা একটা আইডিয়াল এক্সাম্পল যে আমাদের মেটাস্টেবল সিস্টেম আর স্টেবল সিস্টেম কীরকম হয় আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামে দেখা যাবে, ঠিক আছে। আর যদি মেটাস্টেবিলিটি না থাকে না, তাহলে আমরা কখনোই মেটেরিয়ালস ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু খুবই ডিসঅ্যাডভান্টেজাস পজিশনে থাকবো। মেটাস্টেবল সিচুয়েশন থাকতেই হবে মেটেরিয়াল ওয়ার্ল্ডে,
তবেই আমরা ডিফারেন্ট মেটেরিয়াল জেনারেট করতে পারবো। যেমন আমরা আরেকটা ধরি যেটা আমরা খুব পপুলারলি ইউজ করি, সেটা হচ্ছে প্রেসিপিটেশন হার্ডনিং, ডুরালুমিন অ্যালুমিনিয়াম কপার সিস্টেম। ওটাকে প্রথমে একটা মেটাস্টেবল সিচুয়েশনে নিয়ে যাওয়া হয়। সেই মেটাস্টেবল সিচুয়েশনটা কোনটা? সেটা হচ্ছে সলিড সলিউশন অফ কপার ইন অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সেই সলিড সলিউশন অফ কপার ইন অ্যালুমিনিয়াম করার জন্য কি করা হয়? আমরা প্রথমে ওটাকে হিট করি, সলিউশনাইজেশন এন্ড টেম্পারেচারে নিয়ে যাই, সমস্ত কপারটাকে অ্যালুমিনিয়ামের মধ্যে ডিজলভ করি, তারপরে কি করি? কোয়েঞ্চ করি, যাতে কপারটা বেরিয়ে আসতে না পারে। কোয়েঞ্চ করার জন্য কি আমরা টাইম দিচ্ছি না কপার বেরিয়ে আসার জন্য, কারণ ডিফিউশন লাগে না বেরিয়ে আসার জন্য। সেই ডিফিউশন টাইমটা যদি আমরা না দিই তাহলে কপারটা থেকে যাবে। তারপরে সেটাকে একটু একটা 170, 150, 220 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে কপারটা আস্তে আস্তে বেরোতে থাকে অ্যালুমিনিয়াম। ওই কারণ অ্যালুমিনিয়াম কপার ইন অ্যালুমিনিয়াম যে কোয়েঞ্চ করার পরে যে সে ফেজটা পাওয়া গেল সেটা কিন্তু মেটাস্টেবল ফেজ, সেটা সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন অফ কপার ইন অ্যালুমিনিয়াম। এই সুপার স্যাচুরেশনটা কী করবে? স্টেবল স্টেটটা কি? স্যাচুরেশন পৌঁছানো। সেই স্যাচুরেশনে পৌঁছানোর জন্য কী করবে? কপারগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে, এবং যখন বেরোবে তখন ডিফারেন্ট প্রেসিপিটেট ফর্ম করে, এবং প্রথমে কী করে? জিপি জোন করে, তারপরে থিটা ডাবল প্রাইম করে, তারপরে থিটা প্রাইম করে, ফাইনালি থিটা হুইচ ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম প্রেসিপিটেট সেটা করে। কিন্তু আমরা কখনোই চাই না যে স্টেবল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাক। আমরা সবসময় চাই যে মেটাস্টেবলে থাকুক, জিপি জোন থিটা ডবল প্রাইম কিংবা থিটা প্রাইমে থাকুক, তাতে আমার স্ট্রেংথটা অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, সেটাই আমরা প্রেসিপিটেশন হার্ডনেস বলি। যদি আমরা ওই মেটাস্টেবিলিটিটা না পেতাম, সলিড সলিউশন সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন অফ কপার ইন অ্যালুমিনিয়াম না পেতাম, তাহলে কিন্তু এতগুলো জিনিস বানানো যেত না। তাই জন্য মেটাস্টেবিলিটি অত্যন্ত অত্যন্ত জরুরি ফর মেটেরিয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেটা আপাতত একটা ছোট্ট ডিসকাশন আমরা করলাম। ফাইন, তার মানে আমরা ইকুইলিব্রিয়াম আপাতত যেটা দেখলাম, সেকেন্ড ল আমাদের বোঝাচ্ছে যে স্পন্টেনিয়াস প্রসেস কিংবা ন্যাচারাল প্রসেস আমাদের ইকুইলিব্রিয়ামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, দ্যাট মিনস স্টেট অফ রেস্টে। আর আমাদের ইকুইলিব্রিয়াম বিভিন্ন রকম হতে পারে, মেটাস্টেবল, স্টেবল, আনস্টেবল, কিন্তু আমরা দুটো জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে স্টেবল এবং মেটাস্টেবল, এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু ইকুইলিব্রিয়াম মেনটেন করছে। এবং তিনটে ক্ষেত্রেই এইখানে ক্ষেত্রেও ডিই আমি যদি ধরি ইকুয়াল টু 0, ডিই ইকুয়াল টু 0, এখানেও ডিই ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে যে আমি ইকুইলিব্রিয়াম একটা মেনটেন করছি। কিন্তু এই দুটোর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম আমাদের মেন টার্গেট, প্রধান উদ্দেশ্য। তার জন্য আমরা কিছু ইকুয়েশন বানাবো আর কি। ঠিক আছে, নাও এইবারে দেখা যাক যে এনট্রপি কনসেপ্টটা কী করে এলো এবং এনট্রপিটা কেন আনা হলো। ঠিক আছে, সেটা খুব জরুরি। এনট্রপি আনা না হলে আমরা ফ্রি এনার্জিও বুঝতে পারবো না এবং সিস্টেমটা কি করতে চাইছে সেটাও বুঝতে পারবো না। তা আমরা তখন একটা নতুন সিচুয়েশন নিয়ে এলাম, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপিটাকে আমরা এস হিসেবে টার্ম করি। ঠিক আছে, আমরা আবার বলছি যে এনট্রপি বোঝার জন্য থার্মোডাইনামিক্সটা ভালো করে বুঝতে হবে। আমরা চেষ্টা করব সরল ভাষায় যতটুকু দরকার আমাদের ফেজ ডায়াগ্রাম ড্র করতে ততটুকুই আমরা এখানে বোঝাবো, কারণ এটা টিপিক্যাল থার্মোডাইনামিক্স ক্লাস নয়। ঠিক আছে, এনট্রপি ডিফাইন করা হলো এইভাবে, একটা এনট্রপি না হলো তখন এনট্রপিটাকে বলা হলো যে ডেল কিউ আর বাই টি। এখানে আর একটা ডেফিনেশন এসে যাচ্ছে, এই আরটাকে বলে রিভার্সেবল, reversible heat by temperature, and temperature হচ্ছে in Kelvin. ওকে, this should be in Kelvin. ওকে, Kelvin মানে হচ্ছে অ্যাবসলিউট স্কেল। তো অ্যাবসলিউট স্কেল আমরা কীভাবে ডিফাইন করি? -273 ডিগ্রি, এটা হচ্ছে 273.16 ডিগ্রিতে আমরা যখন যাই আমরা 273 ধরি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 কেলভিন। ওকে, সেইভাবে আমরা অ্যাবসলিউট স্কেলটাকে ডেভেলপ করি, এবং 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 ডিগ্রি কেলভিন। রাইট, এইটা হচ্ছে অ্যাবসলিউট স্কেল। 0 ডিগ্রি সেলসিয়াসে 273 কেলভিন। ওকে, আমরা কেলভিনেই ধরবো, এবং কেলভিনে কেন ধরা হয় সেটা আমাদের যদি সুযোগ থাকে আমরা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আপাতত আমরা এটাই ধরি যে কেলভিন ধরা হয়। তো আমরা দেখছি যে এইটা হচ্ছে এনট্রপিটাকে আমরা ইন্ডিকেট করছি ডেল এস ইকুয়াল টু ডেল কিউ আর বাই টি। এই আরটা হচ্ছে রিভার্সেবল, এখানে যে হিট চেঞ্জটা হচ্ছে সেটা রিভার্সেবল হিট চেঞ্জ, এবং এই টেম্পারেচারটা কিন্তু কেলভিন স্কেলে বোঝাচ্ছে। তা আমাদের এখানে দেখা যাচ্ছে যে আর যখন আছে সে আরটা হচ্ছে রিভার্সেবল। দ্যাট মিনস আমাদের একটু বুঝতে হবে যে রিভার্সেবল প্রসেসটা বুঝতে হবে। আমরা তখন ডিসকাশনটা করিনি, কিন্তু এখন করার দরকার। রিভার্সেবল, এবং যদি রিভার্সেবল থাকে তাহলে আর একটা প্রসেস থাকবে, সেটা হচ্ছে ইরিভার্সেবল। ইরিভার্সেবল প্রসেস থাকবে।
ঠিক আছে। এবং রিভার্সিবল প্রসেস হচ্ছে অ্যাজ ইফ দ্য সিস্টেম মেনটেন্স ইকুইলিব্রিয়াম ডিউরিং চেঞ্জ ফ্রম স্টেট 1 টু স্টেট 2। ওকে, অ্যাজ ইফ কথাটা যখন মেনশন করছি তাই জন্য এই প্রসেসটাকে অনেকে বলে কোয়াশি স্টেট। ঠিক আছে, কোয়াশি কথাটা হচ্ছে অ্যাজ ইফ, মানে সিস্টেম চেঞ্জ হচ্ছে ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, কিন্তু সিস্টেম সবসময় একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। আর রিভার্সিবলটা হচ্ছে সাডেন চেঞ্জ। তখন কিন্তু সিস্টেম যখন সাডেন চেঞ্জটা হবে তখন কিন্তু সিস্টেম কখনোই ইকুইলিব্রিয়াম মেনটেন করবে না ফ্রম স্টেট 1 টু স্টেট 2। এবং সাডেন চেঞ্জ ফ্রম স্টেট 1 টু স্টেট 2, এটাই কিন্তু এন্ট্রপির ফিজিক্যাল রিয়েলাইজেশনসটা বোঝাতে চেষ্টা করে। ঠিক আছে, আমরা বুঝবো যে কী করে ইরিভার্সিবল প্রসেসটা ফিজিক্যাল রিয়েলাইজেশন নিয়ে আসে এন্ট্রপির। ওকে, এবং এই রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেস হচ্ছে যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস, এবং স্পন্টেনিয়াস প্রসেস যখন ধরছি তখন আমাকে ন্যাচারাল প্রসেসটাও ধরতে হবে। ওকে, এবং আমরা কি করছি, ইরিভার্সিবল প্রসেস হচ্ছে যে এই দুটোই প্রসেস, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মেনটেন করতে করতে প্রসেসটা হচ্ছে, আর একটা হচ্ছে সাডেন চেঞ্জ হচ্ছে, স্পন্টেনিয়াস চেঞ্জ হচ্ছে, ন্যাচারাল প্রসেস হচ্ছে। এবং যদি ন্যাচারাল এবং স্পন্টেনিয়াস প্রসেস হয় তখন সেই সিস্টেমটা কি করবে, আমি ইরিভার্সিবল প্রসেসটা সবসময় সে ইকুইলিব্রিয়ামের দিকে মুভ করবে। এবং ইকুইলিব্রিয়াম দিকে মুভ করার মানে হচ্ছে সে ফাইনালি চাইবে একটা রিভার্সিবল সিচুয়েশনে পৌঁছতে, যেহেতু রিভার্সিবল সিচুয়েশনটা ইকুইলিব্রিয়াম বোঝায়। ঠিক আছে, এইটা হচ্ছে মোদ্দা কথা, যে রিভার্সিবল হচ্ছে এটা সবসময় ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, আর ইরিভার্সিবল হচ্ছে আমি ইকুইলিব্রিয়াম মেনটেন করবে না। তার মানে এইখানে যে হিটটা দিচ্ছি সিস্টেমে, মনে করো যে বাইরে থেকে একটা হিট ভেতরে আসছে, একটা সিস্টেমে আসছে, সেই প্রসেসটা কিন্তু ইনফারডিসিমাল স্টেটে হবে, এবং ইনফারডিসিমাল স্টেজে হবে, এবং সেই প্রত্যেকটা স্টেজ কিন্তু ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। তাই সেটা হচ্ছে এন্ট্রপির কনসেপ্ট। আমরা এই এন্ট্রপি দিয়ে কিন্তু আরও কিছু বোঝার চেষ্টা করবো ইকুইলিব্রিয়ামটাকে। ফাইন, আপাতত এখানেই শেষ করা যাক, আমরা ডিসকাশনটাকে পরের স্টেজে নিয়ে যাব। ধন্যবাদ।